لبيك اللهم لبيك লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান বাংলা সহ ৩৫ ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা, মুসলিম উম্মার ঐক্য ও বিশ্ব শান্তি কামনা। বৃষ্টি মাথায় নিয়েই পছন্দের পশু কিনতে হাটমুখী ক্রেতারা, দরদাম আর হাঁকডাকে জমজমাট বেচাকেনা, বেশি দামের অভিযোগ। ঝামেলা এড়াতে অনলাইন ও খামারে গিয়েও নিচ্ছেন অনেকে। ঈদযাত্রায় নগর ছেড়ে বাড়ির পথে মানুষ, লঞ্চ, ট্রেন, বাসে উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি, পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের লম্বা সারি। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 7:30টায়, বৃষ্টি হলে 8টায়, 12 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য, আশ্বাস ডিএসসিসির। এবং মামলা মুক্ত হয়ে ঢাকা থেকে লন্ডনের পথে ডাক্তার জুবাইদা রহমান 17 বছর পর বেগম জিয়ার সঙ্গে দেশে ফিরে অবস্থান করেন 1 মাস, অংশ নেন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। পবিত্র হজে অংশ নিয়েছেন সারা বিশ্বের 20 লাখের বেশি হাজি। সারাদিন আরাফাতের ময়দানে অবস্থান করবেন মুসল্লিরা। বাংলা সহ 35 ভাষায় সম্প্রচার করা হবে হজের খুতবা। মুসলিম উম্মার ঐক্য ও বিশ্ব শান্তি কামনায় করা হবে বিশেষ দোয়া। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। আল্লাহর নৈকট্য লাভের অন্যতম ইবাদত পবিত্র হজের দিন আজ। লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। নবীজির ভাষায় এই ময়দানে অবস্থানের নামই হজ। তাই এটি না করলে হজই আদায় হয় না। পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসল্লির প্রত্যেক জনই আজ আরাফার ময়দানে অবস্থান করছেন। আরাফার দিন এমন এক ঐতিহাসিক দিন যেদিন হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম আরাফাতের ময়দানে পুনর্মিলিত হয়েছিলেন। আর এই ময়দানেই নবীজি হিজরতের 10ম বছরে উপস্থিত লাখো সাহাবীর সামনে দিয়েছিলেন বিদায় হজের ঐতিহাসিক ভাষণ, যেখানে তুলে ধরেন মানবাধিকার, নারীর অধিকার, জীবন মর্যাদা ও ইসলামী ভ্রাতৃত্বের ঘোষণা। আজকের এই পবিত্র দিনে তওবা, কান্নাকাটি আর দোয়ার মধ্য দিয়ে কাটাচ্ছেন হাজিরা। কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ বা দুহাত উঁচু করে প্রিয়জনদের জন্য দোয়া করছেন। এবছর পবিত্র হজ ঘিরে সৌদি সরকার নিয়েছেন অত্যাধুনিক সব ব্যবস্থা। তীব্র গরম থেকে বাঁচতে কৃত্রিম বৃষ্টির পানি ছিটানো, পান করার জন্য মসজিদে নামিরার পাশে অসংখ্য কলের ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার সহ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। বিশ্বের মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলা সহ 35টি ভাষায় হজের খুতবার অনুবাদের ব্যবস্থাও করেছে সৌদি সরকার। সৌদি সরকার ইনশাআল্লাহ খুব ভালোভাবে ব্যবস্থাপনা করেছে। সেভাবে আমরা উপস্থিত হতে আমরা খুবই আলহামদুলিল্লাহ। এবছর হজ ব্যবস্থাপনা অনেক ভালো এবং আমরা সকল হাজি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা দোয়া ইস্তেগফারে অবস্থান করবেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। এখানেই জোহর ও আসর নামাজ একসঙ্গে আদায় করবেন। এরপর রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে, যেখানে রাত কাটাবেন খোলা আকাশের নিচে। সেখানে একসঙ্গে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। ভোর হলে নিবেন জামারাতে যাওয়ার প্রস্তুতি। সেখানে গিয়ে তারা শয়তানকে পাথর মারবেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। হজের বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৌদি আরবে আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। খুব সকাল থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকেই সমস্ত হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে এসে উপস্থিত হয়েছেন। এর মধ্যে বলা চলে যে প্রায় সকল হাজিরাই কিন্তু আরাফাতের ময়দানে এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু মূলত হজের যে আনুষ্ঠানিক যে সময় অর্থাৎ আরাফার ময়দানের যে সময় সেটা কিন্তু শুরু হবে। আমরা জানি যে ঠিক জোহর সময় থেকে একেবারে সূর্যাস্ত তথা মাগরিবের সময় পর্যন্ত আরাফাতের নির্দিষ্ট সময়, এই সময়ের মধ্যেই কিন্তু মূলত উপস্থিত যে হাজিরা আছেন এখানে তারা কিন্তু সম্পূর্ণ সময়টা ইবাদত বন্দেগীতে কাটাবেন এবং এখানে কিন্তু একই আজানে অর্থাৎ 2 ইকামতের মাধ্যমে জোহর এবং আসরের নামাজ আদায় করবেন হাজিরা এবং এখানে কিন্তু হজের যে খুতবা সেই খুতবা কিন্তু শুনবেন তারা এবং ওই খুতবার মাধ্যমে কিন্তু মূলত যে বিশ্ব শান্তি যে কামনা করা অর্থাৎ হাজিদের জন্য অর্থাৎ পুরো
দুনিয়ার জন্য, পুরো পৃথিবীর মুসলিম উম্মার জন্য যে বিশেষ দিক নির্দেশনা সেই খুতবার মাধ্যমে দেওয়া হয়, ওই খুতবাটি কিন্তু তারা শুনবেন। যেমনটি আমরা জানি যে এই খুতবাটি বিভিন্ন ভাষা অর্থাৎ বাংলা সহ বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। এই খুতবার মাধ্যমে কিন্তু বিশ্ব শান্তির যে বাণী সেটি সম্প্রচারিত হবে। আমরা আসলে যেমনটি জানি যে এখানে এই পুরো আরাফাত প্রান্তর কিন্তু এখন লাব্বাইক ধ্বনিতে মুখরিত এবং প্রত্যেকের কণ্ঠে শুধু একটাই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হাজির, হে প্রভু আমরা হাজির। এখানে এসে হাজিরা যেমনটি দেখছেন যে আসলে তাদের জন্য যে ব্যবস্থাপনাটি করা হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে, এটি অত্যন্ত চমকপ্রদ। অর্থাৎ এতটাই গরম কিন্তু তারপরও যে বিশেষ তাঁবুর ব্যবস্থাপনা করা হয়েছে, এতে করে কিন্তু হাজিরা সন্তুষ্ট এবং তারা কিন্তু এখানে এসে তাদের এক ধরনের সন্তুষ্টির কথাও জানিয়েছেন। মূলত বলা চলে যে হজের যে ব্যবস্থাপনা বিগত সময়ের চাইতে অত্যন্ত চমৎকার এবং আধুনিক যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাও কিন্তু এখানে সম্পন্ন করা হয়েছে এবং মূলত বলা চলে যে হাজিদের জন্য যাতে কোনো ধরনের কষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু সব ধরনের ব্যবস্থাপনা এখানে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে আরাফার ময়দান থেকে পবিত্র হজ নিয়ে সবশেষ। আরাফার ময়দান থেকে পবিত্র হজের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। এবার কোরবানির পশুর হাটের খবর। শেষ সময় জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচাকেনা। এই মুহূর্তে গাবতলী হাটে আছেন সহকর্মী সাদিক হাসান ইবন এবং রাজশাহীর সিটি হাটে আছেন সাইফুর রহমান রকি। শুরুতে যাচ্ছি ইমনের কাছে। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কুরবান ঈদের কিন্তু প্রধান সংস্কৃতি পশু কোরবানি করা। তাই এই ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির পশুর হাট কিন্তু জমজমাট হয়ে ওঠে। আজকে আছি গাবতলী পশুর হাটে। সেখানে দেখতে পাচ্ছি গরু, ছাগল, মহিষ, দুম্বা, উট সহ নানা প্রজাতির প্রাণী এখানে বিক্রি হচ্ছে। তো যেহেতু কুরবান ঈদের আর আজকে সহ 2টা দিন হাতে রয়েছে, তো সব জমজমাট আসলে হয়ে উঠেছে কোরবান ঈদ। কিন্তু আজকে সকাল থেকে গুড়ি গুড়ি থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু কিছুটা হলেও বিপত্তি দেখা দিয়েছে। এখানে ক্রেতারা আসছেন, কিন্তু আজকে শুরু থেকেই বিক্রেতারা বলছিলেন যে বিগত দিনগুলোর থেকে কিন্তু আজকে দাম কিছুটা চড়া হতে শুরু করেছে পশুর। কিন্তু ক্রেতারা বৃষ্টির কারণে দেখা যায় যতটুকু সমাগম হওয়া দরকার ততটুকু কিন্তু হচ্ছে না। আর কিন্তু বিক্রেতারা যারা বলছেন তারা কিন্তু আছেন বলে জানিয়েছেন, তবে কোথাও কোথাও তাদের হতাশাও রয়েছে। আর ক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় দাম কিছুটা কম। আর যেহেতু বৃষ্টি, সেটাও কিন্তু একটা কারণ হতে পারে যে হওয়ার দরকার ততটুকু এখন পর্যন্ত হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ছোট বা মাঝারি আকারের গরুগুলো, যেগুলো দেখা যায় 2.5 মণ থেকে 3 মণ, সেগুলো বিক্রি হচ্ছে 1 লাখ টাকায়। এবং 2 লাখ টাকার যেগুলো গরু, সেগুলো কিন্তু 4.5 মণ মাংস হতে পারে। তো সেগুলোর কিন্তু দাম একটু চড়া রয়েছে। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে অনেক বিক্রেতা কিন্তু এখানে রয়েছেন যারা কিন্তু তাদের পশু বিক্রি করে বাড়ির দিকেও রওনা দিয়েছেন। তারা কিন্তু বেশ হাসি মুখেই চলে গিয়েছেন। তো এখানে যারা আছেন তাদের সবার প্রত্যাশা যে তারাই সুষ্ঠু এবং ন্যায্য দাম পাবেন এবং ক্রেতা সমাগম বাড়বে এবং আরও জমজমাট হয়ে উঠবে। আমাদের ঢাকা শহরের কেন্দ্রীয় যে পশুর হাটগুলো, সেগুলো কিন্তু ঢাকার বাইরেও কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে জমজমাট হয়েছে গরুর হাট। সেজন্য রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রকি। রাজশাহীতে কোরবানি উপলক্ষে প্রায় 20টির মতো স্থায়ী ও অস্থায়ী হাট রয়েছে। এই হাটগুলোতে আসলে প্রায় দিনই কোনো না কোনো হাটে কোরবানির পশু উঠেছে। তবে ঈদের আগে কিন্তু এখন প্রতিটি হাটেই কম বেশি কোরবানির পশু উঠছে। আপনারা জানেন যে আগামী 7 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। সেই উপলক্ষে এখনও যারা তাদের পছন্দের কোরবানির পশুটি কিনতে পারেননি, শুধুমাত্র এখন তারাই তাদের কোরবানির পশুটি কিনতে আসছেন। আপনারা দেখছেন যে হাটে এখনও কিছু কোরবানির পশু ঢুকছে এবং এই কোরবানির পশুগুলো আসলে আমরা রাজশাহীর যে সিটি হাটে আছি, আজকে সিটি হাটে এখন পর্যন্ত প্রায় 2 থেকে 250 মতো গরু আছে। এটি আসলে খুবই কম। আপনারা জানেন যে গতকালকে রাজশাহী সিটি হাটে সাপ্তাহিক হাট ছিল এবং সেটি সর্বোচ্চ বড় হাট ছিল। আজকে আশেপাশের অনেক ক্রেতারা এখানে আসছেন, বিশেষ করে একেবারে বলা চলে যে শহরের উপকণ্ঠে যেসব মানুষ তারা যারা এখনো গরুর কিনতে পারেননি তারাই আসছেন। এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত কোরবানির পশু হাটে তারা ঢুকে কিন্তু যেসব পশু দেখছেন, যেহেতু পশুর আমদানি কম, সেক্ষেত্রে বিক্রেতারা দাম এখন হাঁকাচ্ছেন বেশি। যদি হয়তো বিকেল নাগাদ এই পরিস্থিতি আসলে পরিবর্তন হতে পারে, দাম কিছুটা কমে আসতে পারে এবং সাধ্যের
মধ্যে সমন্বয় করে আসলে যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছে, সময় কম হাতে, এই কারণে আসলে কিছুটা বাজেট বাড়াতে হলেও শেষ পর্যায়ে এসে বাজেট বাড়িয়ে কিন্তু তাদের পছন্দের কোরবানির পশুটি কিনতে হচ্ছে। আপনারা জানেন যে এবছর রাজশাহীতে কোরবানির পশুর চাহিদা ছিল 3,81,000, তার বিপরীতে 4,70,000 কোরবানির পশু এখানে প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে 91,000 কোরবানির পশু উদ্বৃত্ত ছিল। এই উদ্বৃত্ত কোরবানির পশুগুলো প্রতিদিনই ব্যাপারীদের হাত ঘুরে দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো চলে গেছে। এবং রাজশাহী বিভাগের চিত্র যদি আপনাদেরকে বলে জানিয়ে রাখি, রাজশাহী বিভাগে কিন্তু প্রায় 46 লক্ষ কোরবানির পশু এখানে প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে 26 লক্ষ শুধু রাজশাহী বিভাগের যে 8টি জেলা রয়েছে সেই 8টি জেলায় চাহিদা রয়েছে। বাকি যে 17 লক্ষ কোরবানির পশু, সেই 17 লক্ষ কোরবানির পশু বিভিন্ন জায়গায় সেগুলো চলে যাচ্ছে। এখনও যেহেতু আজকে এবং আগামীকাল সময় আছে, সেই জন্য কিন্তু এখন আশেপাশের যে হাটগুলো, সেই হাটগুলোতে প্রতিদিনই কিন্তু অল্প সংখ্যক হলেও কিন্তু কোরবানির পশু উঠছে। এবং হাটের আশেপাশে যেসব ক্রেতারা রয়েছেন তারা এখন আসছেন, বিশেষ করে এখনও কোরবানির পশু যারা কিনতে পারেননি তারা কিনছেন, দামাদামি করছেন। তবে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে আসার পর থেকে তারা কিন্তু যেটি দেখছেন অনেক দাম চাচ্ছেন বিক্রেতারাও যেটি বলছেন যে আসলে দাম হবার কারণ গবাদি পশুর খাদ্যের দাম আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এরপরেও তারা তাদের যে চাহিদা সে অনুযায়ী কিন্তু লাভের দেখা পাননি এবার, এমনটা আসলে দেশি গরুর খামারিরা তারা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর সিটি হাট থেকে সর্বশেষ। কোরবানির পশু হাটের সবশেষ খবর জানাছিলেন সহকর্মীরা। ছুটির প্রথম দিনে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে সব পথে। বিস্তারিত জানাতে গাজীপুরে আছেন রিপোর্টার মেহেদি হাসান, টাঙ্গাইলে কাদির তালুকদার, কমলাপুর রেল স্টেশনে শফিকুজ্জামান রুবেল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রৌনক নিয়ন্তা। প্রথমেই যাচ্ছি মেহেদির কাছে। মেহেদি, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখেছি গাজীপুরে কিন্তু এক প্রকার ঘরমুখো মানুষের ঢল নেমেছে। কেননা আমরা জানি গতকাল যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু আজ রাতে যারা ছুটি পেয়েছেন তারা কিন্তু আজ রাতে অর্থাৎ সকালে কিন্তু তারা রওনা হয়েছেন। এবং সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে ঢাকা থেকে যে যানবাহনগুলো এই পথ ধরে আসলে উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের চন্দ্রায়, এই পথ ধরেই কিন্তু 25 জেলার মানুষ ঘরে ফিরেন। সকাল থেকে শুধুমাত্র ঢাকামুখী গাড়ির চাপ থাকলেও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে এই এলাকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বাড়ির পানে ছুটছেন। এবং একটু জানিয়ে রাখি যে বিশেষ করে বাসে কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছেন, তবে অতিরিক্ত ভাড়ার কারণে কিন্তু তারা সেটি হচ্ছে না। কেননা এখান থেকে গাইবান্ধা রংপুরের যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু 900 থেকে 1000-1200 টাকা পর্যন্ত কিন্তু হাঁকাচ্ছে, যদিও সেটি দূরপাল্লার কোনো বাস নয়। শহরতলিতে চলাচলকারী যে লোকাল বাসগুলো রয়েছে সেই বাসগুলো দিয়ে কিন্তু তারা অতিরিক্ত ভাড়া নিয়ে কিন্তু যাতায়াত করছে। তবে সেই হিসেবে কিছুটা ভাড়া কমানোর জন্যই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ঘরের ফেরার উদ্দেশ্যেই কিন্তু তারা বিশেষ করে ট্রাকগুলোতে চড়ে বসছেন। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যে ট্রাকগুলো পণ্য নিয়ে এবং পশু নিয়ে আসলে ঢাকা এসেছিল সেই ট্রাকগুলোতে করে কিন্তু সেই ট্রাকগুলোতে চড়ে এই গার্মেন্টস কর্মী, বিশেষ করে শিল্প অধ্যুষিত এলাকা, এই এলাকার কিন্তু এই মধ্যে 50% গার্মেন্টস প্রতিষ্ঠান গতকালকে পর্যন্ত ছুটি হয়েছে, বাকি 50% গার্মেন্টস প্রতিষ্ঠান আজকে ছুটি হবে। সেই হিসেবে আজকে দুপুরের পরপর কিন্তু এক ধরনের চাপ আরও বাড়তে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো এখন পর্যন্ত বিশেষ করে বাসের পাশাপাশি কিন্তু অতিরিক্ত বিপুল পরিমাণে যাত্রী কিন্তু ট্রাকে করে পাড়ি দিচ্ছেন। এবং যারা কিন্তু কম ভাড়ায় যেতে যাচ্ছেন তারা ট্রাকে এবং অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু অনেকেই বাসে, বিশেষ করে বাসের ছাদেও আমরা দেখেছি অনেকে যাচ্ছেন। তো এই ছিল গাজীপুরের চন্দ্রায় ঈদযাত্রার সবশেষ তথ্য। আমরা আরও খবরাখবর জানবো। টাঙ্গাইলে রয়েছেন কাদির তালুকদার। পর্যন্ত যানজট লেগেই আছে। আমরা দেখেছি যে মূলত গতকাল রাতের থেকেই তীব্র প্রচুর পরিমাণে যানবাহনের চাপ বেড়ে গেছে এবং রাতের বেলায় কিছু কিছু জায়গায় যানজট খণ্ড খণ্ড দেখা গেলেও সকাল থেকে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় সকাল থেকে ব্যাপক আকারে যানজট শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই যানজট লেগে আছে। আমরা এখানে কথা বলেছিলাম যারা চালক এবং যাত্রী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে মূলত গতকাল রাত থেকেই তারা বাসে উঠেছে তারা গন্তব্যে যাওয়ার জন্য। বিশেষ করে উত্তরবঙ্গের যারা যাত্রী রয়েছে তারা গতকাল রাতেই
গাড়িতে উঠেছে, কেউ 8টায় উঠেছে, কেউ 9টায় উঠেছে, আবার কেউ 12টায় উঠেছে। তারা কিন্তু এখন পর্যন্ত টাঙ্গাইল ক্রস করতে পারেনি। তারা এই 10 থেকে 12 ঘন্টা সময় লেগেছে তাদেরকে টাঙ্গাইল পর্যন্ত আসতে। আমরা কথা বলেছিলাম এখানে কর্তব্যরত যারা পুলিশ প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে প্রচুর পরিমাণে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিক সময়ের চাইতে প্রায় 3 গুণ গাড়ির চাপ। এছাড়াও গরুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকের কারণেও যানবাহনের চাপ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যেই কারণে আসলে সব মিলিয়ে আসলে অন্যদিকে আবার গার্মেন্টসও ছুটি হয়েছে, সব মিলিয়ে আসলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণে পুলিশ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে, এবং তারা বলেছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা যানজট নিরসন করতে সক্ষম হবে। তবে এখন পর্যন্ত এই যে সকাল 6টা থেকে যে যানজটের সৃষ্টি হয়েছে, এখন পর্যন্ত একইভাবে কিন্তু যানজট হচ্ছে। কখনো কখনো গাড়ি থেমে যাচ্ছে, আবার কখনো কখনো গাড়ি কিন্তু চলছে। তবে বেশিরভাগ সময় আমরা দেখতে পেয়েছি যে যানবাহনের চাপের কারণে এই যানজট লেগে আছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদে ঘরমুখ মানুষের বিস্তারিত খবর। জি, এখন আছে আমরা যাচ্ছি কি দেখাবো এখন দেখাবো হচ্ছে কানাইকারে পরিপূর্ণ হয়ে ট্রেনের ভেতরে দরজা থেকে শুরু করে ছাদেও কিন্তু বিভিন্ন যাত্রীরা চড়ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো প্ল্যাটফর্মে কিন্তু প্রতিটি প্ল্যাটফর্মের নিচেই যাত্রীরা অপেক্ষা করছেন, ট্রেন আসছে, ট্রেনে উঠছেন। এবং আমরা যেটা বলছিলাম সকাল থেকেই যে কমলাপুর রেল স্টেশনের শিডিউল অনুযায়ী এখন পর্যন্ত প্রতিটি ট্রেন ছেড়ে গিয়েছে, এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় হয়নি। কিছুক্ষণ আগে রেল উপদেষ্টা ফয়জুল করিম তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি পরিদর্শন করেছেন, প্রতিটি প্ল্যাটফর্মে ট্রেনে গিয়েছেন, যাত্রীদের সাথে কথা বলেছেন, প্ল্যাটফর্মের সম্পর্কিত বিষয় নিয়েছেন, যারা কর্মকর্তা কর্মচারী তাদের সাথে কথা বলেছেন। তিনি পর্যবেক্ষণ করে দেখছিলেন যে আসলে যাত্রী ভোগান্তি জায়গাটা কতটুকু, তা ভোগান্তি হচ্ছে কিনা, যাত্রীরা কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সেই বিষয়টা তিনি দেখছিলেন। উপদেষ্টা আমরা দেখছি বেশ কিছু সময় এখনও তিনি প্ল্যাটফর্মের তিনি কমলাপুর রেল স্টেশনে রয়েছেন এবং অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখছেন। এবং যেটা আপনাদের বলছিলাম যে আজকের দিনে প্রতিদিনে মূলত 63 জোড়া ট্রেন রাজধানী থেকে বিভিন্ন জায়গায় ছেড়ে দেয় এবং আসে। এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে 25 জোড়া ট্রেন কিন্তু রাজধানী থেকে ছেড়ে গিয়েছে এবং প্রতিটি ট্রেনেই দেশের বিভিন্ন প্রান্তে যে গিয়েছে সেটা শিডিউল মেনেই গিয়েছে। এখন পর্যন্ত শিডিউল বিপর্যয় ঘটেনি এবং যাত্রী সেবা নিশ্চিতের জন্য ভোগান্তি রোধে এবং ছাদে চড়া থেকে বিরত থাকতে কর্তৃপক্ষ তাদের জায়গা থেকে চেষ্টা অব্যাহত রেখেছে। এবং কিছুক্ষণ আগে ম্যানেজার বলছিলেন যে এই যে শিডিউল যে বিপর্যয় হচ্ছে না সেই বিষয়টা অব্যাহত থাকবে, প্রচেষ্টা থাকবে যাতে আসার পথে কোনো ধরনের ভোগান্তি না হয়। তো সব মিলে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের আরেক সহকর্মী সদরঘাটে রয়েছেন রনক, তিনি জানাবেন লঞ্চ যাত্রার কি পরিস্থিতি। পবিত্র ঈদ উল আজহা উদযাপনে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে নারীর টানে বাড়ি ফিরছে রাজধানীবাসী। বরাবরের মতোই সড়ক ও রেলপথের পাশাপাশি লঞ্চেও যাত্রীর চাপ রয়েছে। তবে গতবারের তুলনায় এবার লঞ্চের যাত্রী চাপ কম রয়েছে বলছে সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা দেখেছি অনেক তৎপর, বিশেষ করে কোস্টগার্ডকে দেখেছি সকাল থেকে তারা টহল দিচ্ছে এবং যে লঞ্চগুলো সকাল থেকেই অপেক্ষা করছে সদরঘাটে বা ছেড়ে যাওয়ার কথা ভোর 6টায়, এরকম অনেক লঞ্চ রয়েছে যেগুলো এখনো ছেড়ে যায় নাই। কোস্টগার্ড টহলের পর 10 মিনিট সময় বেঁধে দিয়েছে কোস্টগার্ডের লেফটেন্যান্ট তানজিমুল। এরপরই একের পর এক সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে, এমনটাই আমরা দেখেছি। এরপর আমরা যতটুকু জেনেছি যে সকাল থেকে চাঁদপুর ও ভোলার উদ্দেশ্যে সদরঘাট থেকে ছেড়েছে 136টি লঞ্চ এবং বরিশালের উদ্দেশ্যে সদরঘাট ছেড়েছে 2টি লঞ্চ। আর ঢাকায় ফিরেছে, সদরঘাটে ফিরেছে প্রায় 200টিরও বেশি লঞ্চ, এরকমটাই আমরা জানতে পেরেছি। তবে যাত্রীরা বলছেন যে তাদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনাও ঘটেছে। তবে কর্তৃপক্ষ বলছেন বা লঞ্চে যারা রয়েছেন সংশ্লিষ্টরা তারা বলছেন যে যাত্রী কম নেই এবং যাত্রী কম থাকায় এবং কেবিন শূন্য থাকায় তারা ছেড়ে যেতে পারছেন না, এমন অজুহাত তারা আসলে দেখাচ্ছেন, এমনটাই আমরা দেখেছি।
তবে আমরা কিন্তু দেখেছি যে ছাদে পর্যন্ত বৃষ্টিতে ভিজেও সন্তানদের নিয়েও ভিজে ভিজে লঞ্চের যাত্রীরা অপেক্ষা করছেন কখন আসলে তাদের যাত্রাটি শুরু হবে। আর হঠাৎ করে একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে, কোন একটি সদরঘাট থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ঘরমুখ মানুষের ঈদ যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে, ঈদের লম্বা ছুটিতে লাখো পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। খালি নেই হোটেল মোটেলের বেশিরভাগ কক্ষ। সুন্দরবনে 31 আগস্ট পর্যন্ত পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা। ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে বায়তুল মোকাররমে জামাত হবে 8টায়। সকালে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একসঙ্গে 35,000 মুসল্লি ঈদের প্রধান জামাতে অংশ নিতে পারবেন। এদিকে কোরবানির পর 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে জানান দক্ষিণ সিটির প্রশাসক। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। 1 মাস দেশে থাকার পর লন্ডনে ফিরে গেলেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সকাল 10:55 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। এর আগে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে যান জুবাইদা রহমান। গত 6 মে বেগম জিয়ার সঙ্গে 17 বছর পর দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের এবারের দেশ ছাড়াই ছিল ভিন্নতা। 17 বছর আগে দেশ ছেড়েছিলেন মামলা নিয়ে। 2008 সালের পর আর ফেরা হয়নি জুবাইদার। সবশেষ গত মাসে শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। এবার দুর্নীতির মামলায় সাজামুক্ত হয়ে ফিরে গেলেন তারেক পত্নী। 1 মাস দেশে থাকার পর বৃহস্পতিবার সকাল 9টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে বের হয় জুবাইদা রহমানকে বহনকারী গাড়িবহর। এরপর নেভি হেডকোয়ার্টার হয়ে এয়ারপোর্ট রোড ধরে বিমানবন্দরে পৌঁছান তারেক পত্নী। ভিআইপি টার্মিনাল দিয়ে প্রবেশ করেন বিমানবন্দরে। এরপর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ওঠেন ডাক্তার জুবাইদা। এ সময় পরিবারের সদস্যরা তাকে বিদায় জানান। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান 11:05 ছেড়ে যায় ফ্লাইটটি। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত মাসের 6 তারিখ শাশুড়ির সঙ্গে দেশে ফেরেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। হাসপাতালে ভর্তি মাকে দেখতে সেদিনই স্কয়ার হাসপাতালে যান জুবাইদা রহমান। 1 মাস পরিবারের সঙ্গে থেকে বেশ উজ্জীবিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ইরান মিয়ানমার সহ 12 দেশের নাগরিকের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সিদ্ধান্ত, বলছে হোয়াইট হাউস। ঈদের লম্বা ছুটিতে লাখো পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। এরই মধ্যে বুকিং হয়ে গেছে তারকা মানের হোটেলের বেশিরভাগ কক্ষ। নিরাপত্তা নিশ্চিতে সজাগ থাকছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ডরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঈদের টানা ছুটিতে পর্যটক আসবে, তাই আগেভাগেই প্রস্তুত সাগরপাড়ের হোটেলগুলো। এরই মধ্যে তারকা মানের হোটেলের 80% আর বাকি হোটেল মোটেল ও রিসোর্টগুলোর কক্ষ বুকিং হয়েছে 60%। লাইভ মিউজিক সহকারে ফুডের যেই আমাদের শপগুলো আছে সে প্রত্যেকটা সবই অ্যাক্টিভ থাকবে। 9, 10, 11 অলরেডি আমরা ফিল আপ করে ফেলেছি, তবে অ্যাভারেজে ধরতে গেলে আমাদের 80% পর্যন্ত বুকিং অলরেডি হয়ে গেছে। বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকে, তাই সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত
প্রস্তুত লাইফগার্ড কর্মীরা। টাওয়ার থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখতেছি, আমাদের পেট্রোল টিম থাকবে। আমরা সর্বোপরি প্রস্তুতি নিয়েছি হচ্ছে ঈদের যেই চাপটা থাকবে এটাতে যাতে কোনো পর্যটকরা যাতে এখানে এসে বিপদে না পড়ে। ট্যুরিস্ট পুলিশ বলছে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা 3 স্তরের একটি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। যেসব অঞ্চল আসলে অপরাধপ্রবণ কক্সবাজারে সেগুলোতে আমরা এবার বিশেষভাবে আমাদের টহল টিম এবং মোবাইল টিম রাখবো। এছাড়া সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের ফুড পেট্রোলিং থাকবে। ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকদের জন্য প্রস্তুত পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানি, পাতুয়ারটেক, মেরিন ড্রাইভ ও রামুর বৌদ্ধবিহারগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইরান, আফগানিস্তান, মিয়ানমার সহ 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। এছাড়া ভেনেজুয়েলা, তুর্কমেনিস্তান সহ আরও 7টি দেশের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান। বাংলা সহ 35 ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা। মুসলিম উম্মার ঐক্য ও বিশ্ব শান্তি কামনা। বৃষ্টি মাথায় নিয়েই পছন্দের পশু কিনতে হাটমুখী ক্রেতারা। দরদাম আর হাটটাকে জমজমাট বেচা কেনা, বেশি দামের অভিযোগ। ঝামেলা এড়াতে অনলাইন ও খামারে গিয়েও নিচ্ছেন অনেকে। এবং ঈদ যাত্রায় নগর ছেড়ে বাড়ির পথে মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটে ভোগান্তি। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহন লম্বা সারি। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।